আপনি আমাকে কিছু দিবেন, আমি আপনাকে কিছু দেব। সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রার্থী দেওয়ার পলিসিতে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু একটা দল একেবারেই পিআর খায় না, গায়ে মাখায়। লন্ডন বৈঠকে গিয়ে উনি দুইটা ভুল করেছেন। ইভিএম যারা মানে না তারা পিআর বোঝে না। মোদি তো তাদেরকে দুধ কলা দিয়ে পুষতেছে। নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। একটা বিশেষ দলের সাথে এই ড্রাফট নিয়ে তাদের সাথে গোপনে আলোচনা হয়েছে। সরকার তো লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করতে পারছেন না। দিল্লির আধিপত্যের আওতায় থাকছে না বাংলাদেশ। এই জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে, জেল টেল খাটলে একটা মহলের মানুষ তার প্রতি একটু সিম্প্যাথি তো আসতেই পারে। ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সংকটপূর্ণ আমরা মনে করি না। দেশটা নির্বাচনমুখী। রাজনৈতিক সকল দলই কিন্তু নির্বাচনের জন্য একটা প্রাথমিক প্রস্তুতি অলরেডি শুরু করেছে। আমরাও জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন যে কয়েকটা হয়েছে ফ্রম 79, জামাত সব নির্বাচনে অংশ নিয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার নয়। সবার একটা আশা ছিল যে একটা অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির কাছে যে কমিটমেন্ট প্রধান উপদেষ্টার, সে অনুযায়ী তিনি আগাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মেজর ইস্যুতে কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত, এবং ভিন্ন মতটা একটা শক্ত জায়গায় এসে দাঁড়িয়ে আছে। যেমন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদটা কি সেটা সবাই জানে। কোনো রাজনৈতিক দল যারা নিজেদেরকে একটু বড় মনে করে তারা প্রভাব খাটাবার চেষ্টা করে, এবং একটা সংশয় তৈরি হয়েছে তাহলে কি সরকার প্রধান, পরে ঐক্যমত্য কমিশনের প্রধান, তারা কি সেই বড় মনে করে যারা তাদের কোনো প্রভাবে চাপে, তারা কি একটু নতি স্বীকার করলেন বা তাদের কথা মেনে নিচ্ছেন, অন্যদের কথা গুরুত্ব দিচ্ছেন না? তার কিছু প্রমাণ এবং আলামত অলরেডি জাতি বুঝতে পেরেছে। বড় দলের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে যে না, সব সংস্কার এখন দরকার না, আমরা আগামীতে যে নতুন পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সংস্কারগুলো করবে, এবং এই সব জুলাই সনদের ইস্যুগুলো সেই সময়কার সংবিধানের তফসিলে যুক্ত হবে। তো এখানেই তো সমস্যা। তাহলে আমরা এত 2-4 মাসে এত সংস্কার, এত কমিটি, এত আলোচনা, এত দরকারটা কি? এই যদি করতো তো দরকার নেই। আপনি জনতানাটা ইলেকশন করে পরে পার্লামেন্টে তাদেরকে দায়িত্ব দিতেন। লন্ডন বৈঠকে গিয়ে উনি দুইটা ভুল করেছেন। একটা দলের সাথে একটা হেড অফ দি স্টেট জয়েন্ট স্টেটমেন্ট করতে পারেন। তারপরে ইলেকশনের ডেট নিয়ে আলোচনা করার অধিকার ওনার আছে, পার্টি চিফ যেহেতু উনি বাইরে থাকেন। কিন্তু উনি দেশে এসে সবার সাথে কথা বলে এটা ডিক্লেয়ার করতে পারেন। ডিক্লারেশনটা এখানে হয়েছে, এটা একটা ভুল হয়েছে। বোঝা যাচ্ছে যে একটা বিশেষ দলের সাথে এই ড্রাফট নিয়ে তাদের সাথে গোপনে আলোচনা হয়েছে। তাদের চিন্তাগুলো, তাদের দলীয় দর্শনগুলো ওর মধ্যে স্থান পেয়েছে, কিন্তু অনেক মৌলিক জিনিস ওই জুলাই ঘোষণাতে স্থান পায়নি। তো আমি একথা কেন বলছি যে এইসব কারণে একটা সংশয় তৈরি হয়েছে যে সরকার তো লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করতে পারছেন না। মনে হচ্ছে যে উনি কোনো একটা দলের চাপে, দলের পছন্দে উনি চলছেন। তার প্রমাণও আমরা দিয়েছি। আমরা পার্সোনালি দেখা করে ওনাকে দৃষ্টি আকর্ষণ করেছি। কমিশনে কারা কী রোল প্লে করছে মানুষ কিন্তু সেটা জানে। তো সেই জন্য আমি মনে করি সংকটটা হচ্ছে এখানে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তার ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যদি বলা হয় যে না এটা পরে হবে, তখন এই সংকট আরও ঘনীভূত হবে। পিআর পদ্ধতি নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, অথচ বিভিন্ন জরিপে বলা হচ্ছে 70% লোক পিআর পদ্ধতির পক্ষে। আপনি গণভোট দেন। আমরা 31টা দল কমিশনে আলোচনা করছি, তার মধ্যে 25টা দল কিন্তু পিআর পদ্ধতির পক্ষে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউস, কেউ আপার হাউস, দ্যাট ইজ অ্যানাদার থিং। কমনলি পিআরটাকে তো তারা মেনে নিচ্ছে, কিন্তু একটা দল একেবারেই পিআর খায় না, গায়ে মাখায়। ইভিএম যারা মানে না তারা পিআর বোঝে না। তো একটা রাজনৈতিক দলের ব্যক্তিত্বওয়ালা লোকেরা তো এইভাবে একটা রাজনৈতিক ডায়লগকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। উই আর রেডি টু সিট, আমরা বসতে রাজি আছি, ডাকুক সবাইকে। একটা মেজর পয়েন্টে এত দূর, এত রক্ত, এত ত্যাগ, এত কমিশন যখন করা হলো, এ যদি বিফলে যায় তো এই জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। ইউএন মিশনে, জাতিসংঘে যে গেল নিউ ইয়র্কের অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা, ভালো, এটা বাংলাদেশের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অধিবেশনে যোগদান, বিশ্বের সামনে দেশের অবস্থা তিনি তুলে ধরার সুযোগ পাবেন, ভাষণ দেবেন। সেখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি সফর সঙ্গী করেছেন। এটাকেও আমরা মনে করি উনি হয়তো এটা বিশ্বের কাছে বুঝাতে চান যে দেশের মানুষ আমার সঙ্গে আছে। অনেকে প্রশ্ন করেন যে এখানে কোনো আলোচনা, ঐক্যমত্য ইত্যাদি গুঞ্জন হতে পারে। এটা তো অনুমান সব ব্যাপারেই হয়। একটা ক্যান্টিনে যদি 5টা লোক চা খেতে বসে, সেখানেও তো কিছু গল্প হয়, ইনফরমালি হয়, এজেন্ডা না দিয়েও হয়। অথচ ভালো ভালো মৌলিক আলোচনা চায়ের টেবিলেও অনেক সময় হয়। তো ওনারা যাচ্ছেন, এক জায়গায় বসবেন, 20 ঘন্টার পরে প্লেনে জার্নি করলেন, আসবেন, 1 সপ্তাহ থাকবেন, কত কথা তো হতেই পারে। সেটা তো অনুমান, ওটা আসলে বোঝা যাবে কী দৃষ্টিভঙ্গিতে 3টাকে ওনারা নিলেন। ওনারা 10টা নিতে পারতেন। এমন না যে তাদের কোনো ক্যাপাসিটি ছিল না। এটার জবাবটা তো
ওনারা দিতে পারবেন। তবে আমি মনে করি যে যতটা অ্যাকোমোডেট বেশি করতে পারলে ভালো। যারা জনগণকে রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিনিধিত্ব করে, উল্লেখযোগ্য দল অন্তত, যেগুলো খুবই স্বীকৃত এবং মানুষের পারসেপশনটা তো বড় জিনিস, মানুষ মনে করেন এই দলগুলোই হচ্ছে আসলে মেইন। তো দেখা যাচ্ছে অনেকগুলো দল বাদ পড়েছে। তো সেই দলকে উনি যদি অ্যাকোমোডেট করতেন এই প্রশ্নটা উঠতো না। নির্বাচন সামনে থাকলে একটা ইলেকশনের আন্ডারস্ট্যান্ডিং কারোর মধ্যে হয়েও যেতে পারে, সময় আছে তো। নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা চলছে, সবাই চাচ্ছে যে আমরা একটু সমঝোতা ঐক্যের ভিত্তিতে নির্বাচনটা করি। হেফাজত কোনো পলিটিক্যাল পার্টি না, নানান ইসলামিক ইস্যুতে একটা জোট তাদের। এখানে রাজনীতি করা লোকেরাও আছে, অরাজনৈতিক লোকেরাও আছে। তো হেফাজতে ইসলামের যিনি আমির, তিনি কোনো দলের সদস্য নন এবং তার বক্তব্যটাকে আমরা একেবারে পার্সোনালি দেখি। উনি দেশের একজন বড় আলেম হিসেবে পরিচিত। ওনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা সম্মান করেই বলবো যে কোনো বড় আলেম, দিনকে যারা ভালোবাসেন, দেশকে যারা ভালোবাসেন, মুসলিম উম্মার মধ্যে চিন্তার নানান পার্থক্য থাকতেই পারে। আপনার কথা আমার পছন্দ হবে না, আমি আপনারটা পছন্দ করব না, আপনি করবেন না, কিন্তু আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, ইসলামী দলের ঐক্য যাদের পিপাসা থাকে, তারা কখনো এমন মন্তব্য করে না যে সেই ঐক্যের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসলামী দলগুলো কনফিউজ, বিভ্রান্ত। ওনার এই কথার সঙ্গে সব ইসলামী দল একমত নয়। জোট মানেই বা সমঝোতা মানেই হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমি আপনাকে কিছু দেব। এটার জন্য জামাত ইসলামী মানসিকভাবে দলগুলোর মধ্যে আলোচনা যদি আল্লাহর ইচ্ছায় আমরা একটা সফলতার দিকে যাই, জামাত উদারভাবে মুসলিম উম্মা এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যের জন্য আমরা অনেক ছাড় দিতে রাজি আছি। আমরা কখনো মনে করতে পারে, অনেকে বলে যে আপনারা বড় দল, আপনারা কি সেখানে ডমিনেট করবেন, একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখবেন। নো, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছি। দেশের কল্যাণে জাতীয় ঐক্যের পরিস্থিতি তৈরি হলে আমরা ছাড় দেব এবং আমরা কখনো কোনো দলের প্রতি ডমিনেট করব না, যেটাকে গ্রামে বলে মাতুব্বরি করা, বড় ভাই সুলভ আচরণ করা, এটা আমরা কখনো করব না। এটার প্র্যাকটিস বাংলাদেশে আছে, এটা খুব খারাপ প্র্যাকটিস। এগুলো থেকে আমরা সবাই শিক্ষা নেব। নারীদের সংরক্ষিত আসন আছে না, আমরা এখনও নীতিগতভাবে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রার্থী দেওয়ার পলিসিতে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আমরা এখনও সংরক্ষিত আসনের যে প্রভিশনটা আছে ওইটার উপরেই এখনও আছি। ও রান্নাঘরের কাজের মেয়েটার কাছে ফোন থাকে, ও জানে যে দেশে কী হয়েছে। এখন আর বেশি ওয়াজ নসিহত আর ব্যাখ্যা করে ক্যানভাস করে বেশি ভোট নেওয়া যায় না। সেই জন্য এটার একটা মেসেজ আশা করি যাবে। তবে সে প্রভাবটা এটাই হবে, আমি মনে করি যে দেশের মানুষ যে একটা পরিবর্তন চায়। দেশ যারা শাসন করেছে, এতদিনে যারা ক্ষমতায় ছিল, সবটা শাসন যে দেখেছে, এটা যে দেশের মানুষ আর পছন্দ করে, একটা নতুন কিছু চায়। এটা নিউ বাংলাদেশের কথা যেটাকে আমরা বলি, নতুন বাংলাদেশ যে চায়, নতুন নেতৃত্ব চায়, যারা উগ্রতা দেখাবে না, ভিন্নমতকে দমন করবে না, যারা চোখ রাঙিয়ে কথা বলবে না, যারা চাঁদাবাজি করবে না, মাস্তানি করবে না, যারা মেধাবী, যারা ভদ্র, যারা বিনয়ী, যারা মানুষের বিনা স্বার্থে কাজ করবে, ক্ষমতার দাপট দেখাবে না। হ্যাঁ, এটা তো ছাত্রদের নির্বাচনে তারা প্রমাণ দিয়েছে। রাষ্ট্র আমাদের হাতে আসলে হয় কর্মসংস্থান হবে, নাহলে বেকার থাকলে আমরা তার বেকার ভাতা দেবো এবং তরুণদেরকে কর্মদক্ষ করে জাতির মূল নেতৃত্ব আমরা তাদের হাতে আমরা তুলে দেবো। প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না। এমপি যারা হবেন তারা রাস্তাঘাট, টাকা পয়সা, ব্যাংক, কী বলে, ব্রিজ, কালভার্ট, চাউল, গম, টিয়ার কাবিকার সাথে সম্পর্ক থাকবে না। তারা ল মেকার, তারা পার্লামেন্টে দেশ চালাবে, আইন বানাবে, ওটা স্থানীয় সরকার দেখবে। ওখানে এমপিদের যুক্ত করার কারণে দুর্নীতি বাসা বেঁধেছে বাংলাদেশ। এইভাবে আমরা একটা চেঞ্জ আনবো ইনশাআল্লাহ। মোদি তো তাদেরকে দুধ কলা দিয়ে পুষতেছে। দিল্লির আধিপত্যের আওতায় থাকছে না বাংলাদেশটা, এটাই তাদের অরিড হওয়ার বিষয়। তো সেই কারণে তারা মনে করে যে তাদের প্রতিভু এখানে থাকতে হবে। সেই জন্য উনি ঢুকবেন না, লোক ঢুকবে না, মিছিল করবে, একটি এইসবগুলো শুরু হচ্ছে। আমি মনে করি এটা একটা অরাজকতা। এইভাবে সরকারের কঠোর হওয়া উচিত এবং দেশের আইনি প্রক্রিয়ায় এই সমস্ত ফ্যাসিবাদী শক্তির কোনো পুনরুত্থান না হয়, এটা গভর্নমেন্টকে দেখতে হবে। ওভারঅল জরিপ প্রমাণ করে যে এদেশে মানুষ পরিবর্তন চাচ্ছে। যারা শাসন করেছে তাদের থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, জনমত তাই বলছে। এবং জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, মানুষ তো বলতো তোমাদের 2% ভোট, 7% ভোট, 10% নাই, 5টা পাবা না। তো জরিপ বলে দিচ্ছে যে তাদের এইসব রাজনৈতিক বক্তব্য যে সঠিক নয়, বরং জনগণের আস্থা যে আমাদের সৎ নেতৃত্বের প্রতি বাড়ছে, জরিপ কমপক্ষে সেটা মিন করে। এটা আমরা জানি না জরিপ তারা কিভাবে করেছে। বাড়তে পারে তারা কোনো আওয়ামী লীগের কর্মী সমর্থক জরিপে তো নানান প্রশ্ন করে, যারা জরিপের অথরিটি সংস্থা যায়।
এবং স্বাভাবিক যারা রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে জেল টেল খাটলে একটা মহলের মানুষ তার প্রতি একটু সিম্প্যাথি তো আসতেই পারে, এর একটা প্রসাদ তো থাকে, তো সেটার কারণে কিছু কম বেশ হতে পারে।